ভূত বাগানের কথামালায় আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ভয়ঙ্কর প্রতিশোধ। কালো চশমা পরা লোকটা দাঁড়িয়েছিলেন হাজরা রোডের মোড়ে। অনেকেই রোদ্দুরের সময় নানা রকম রঙের সানগ্লাস পরে, তাই দীপু প্রথমেই কিছু বুঝতে পারেনি। তারপর লোকটির হাতে একটা সাদা রঙের লম্বা লাঠি দেখে দীপু বুঝতে পারল যে লোকটি অন্ধ। দীপু বাবার কাছে শুনেছিল যে সারা পৃথিবীতেই অন্ধ লোকেরা রাস্তায় বেরোবার সময় হাতে এই রকম ঠিক সাদা রঙের একটা লাঠি রাখে। তাতে অন্য লোকেদের চিনবার সুবিধা হয়। অনেক সময় অন্য লোকেরা রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে একজন অন্ধ লোককেই ধাক্কা দিয়ে বলে ওঠে, চোখ নেই নাকি, দেখে শুনে হাঁটতে পারো না? বিকেল 5টা। এই সময় হাজরা রোডে দারুণ ভিড়, অনবরত গাড়ি যাচ্ছে আসছে। দীপুর মনে হলো অন্ধ লোকটি রাস্তা পার হতে পারছে না, তাই দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি রাস্তার ওপারে যাবেন? আমি আপনার হাত ধরে নিয়ে যেতে পারি। লোকটি খুব বুড়োও নয়, আবার যুবকও নয়, মুখে দাড়ি আছে। সেই দাড়ি আর মাথার চুল সামান্য কাঁচা পাকা। লোকটি বোধহয় অন্য কিছু ভাবছিলেন। দীপুর কথা শুনে চমকে উঠলেন। দীপু লোকটির হাত ধরে বলল, চলুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। লোকটিকে নিয়ে দীপু রাস্তায় নেমে পড়ল। একটা হাত উঁচু করে রইলে যাতে গাড়িগুলি তাদের দেখে থেমে যায়। সত্যি অনেক গাড়ি হর্ন দিতে দিতে ঘ্যাচ ঘ্যাচ করে ব্রেক কষে দাঁড়ালো। রাস্তার ওপারে এসে দীপু বলল, এবার আপনি কোন দিকে যাবেন? ডান দিকে না বাঁ দিকে? আমি কি আর একটু এগিয়ে দেবো আপনাকে? লোকটি এবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন দিকে থাকো ভাই? রাস্তার ওপারে না এপারে? দীপু বলল, রাস্তার ওপারে। আমি বাড়ির জন্য একটা পাউরুটি কিনতে এসেছিলাম। লোকটি বললেন, তাহলে তুমি এপারে এলে কেন ভাই? দীপু বলল, বাহ, এইটুকু এলে কি হয়েছে? আপনি রাস্তা পার হতে পারছিলেন না, সেই জন্য। লোকটি বললেন, তাহলে এসেছেই যখন, তখন তোমাকে আর একটু আসতে হবে। তুমি আমার বাড়িতে পৌঁছে যাও। দীপু একটু কিন্তু কিন্তু করতে লাগলো। মা তাকে বলেছিলেন মোড়ের দোকান থেকে পাউরুটি কিনে আনতে, বেশিক্ষণ তো লাগবার কথা নয়। দীপুর ফিরতে দেরি হলে মা চিন্তা করবেন, কিন্তু একজন লোক যদি বলে বাড়িতে পৌঁছে দিতে, তাহলে না বলা উচিত নয়। তাছাড়া দীপুর এখন 13 বছর বয়স হয়েছে, সে তো আর রাস্তা হারিয়ে ফেলবে না। সে এই দিককার সব রাস্তাই চেনে। অন্ধ লোকটি বললেন, ওই যে কাছেই হাজরা পার্ক, এটা তুমি কোনাকুনি পার হয়ে চলো। তারপর দেখবে একটা গলি। সেই গলি দিয়ে খানিকটা গিয়ে বাঁদিকে একটা হলদে রঙের 3তলা বাড়ি। সেই বাড়িতে আমি থাকি। তুমি আমায় সেখানে নিয়ে যেতে পারবে? দীপু বলল, চলুন। অন্ধ লোকটির হাত ধরে দীপু পার্কটা পার হতে লাগলো। তারপর সেই গলির মধ্যে খানিকটা গিয়ে হলদে 3তলা বাড়িটা পেয়ে গেল সহজেই। সে বাড়ির সামনে দাঁড়িয়ে দীপু বলল, এবার আমি যাই। লোকটি বললেন, না না,
এখন কি যাবে? আমাকে একদম ঘরে পৌঁছে দাও। ভেতরে ঢুকে দেখবে একটা উঠোন, তার ডান পাশে সিঁড়ি। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠবো না, তুমি আমাকে সিঁড়ির পিছন দিকে নিয়ে চলো। বাড়িটা 3 তলা হলেও মনে হয় ফাঁকা, কোনো লোকজনের সাড়া শব্দ নেই। এত বড় বাড়িতে কি আর কোনো লোক থাকে না? দীপুর একটু অবাক লাগলো। সিঁড়ির পেছনে বেশ খানিকটা পরিষ্কার জায়গায় বাড়ির যত সব ভাঙা জিনিসপত্র থাকে। অন্ধ লোকটি এবার দীপুর হাত ছেড়ে দিয়ে সেখানে বসে পড়ল। তারপর জামার পকেট থেকে বার করলেন একটা চাবি। মাটির মধ্যে একটা ছোট্ট গর্ততে লোকটি সেই চাবি ঢুকিয়ে দিয়ে ঘোরাতেই পট করে শব্দ হলো। দীপু আরও অবাক হয়ে গেল। কোনো তালা নেই, শুধু মাটির গর্ত, চাবি ঢোকাবার ব্যাপারটা বুঝল না। তাছাড়া লোকটি অন্ধ হলেও চাবিটা একবারেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল কি করে? মিষ্টির দোকানের আলমারিগুলোর পাল্লা যেমন ঠেললেই এদিকে সরে যায়, লোকটি এবার মাটিতে চাপ দিতেই সেরকম একটা পাল্লা একদিকে সরে গেল। দীপু দেখল নিচের দিকে একটা অন্ধকার গর্ত। লোকটি নিজেই এবার দীপুর হাত ধরে বলল, এসো। দীপু জিজ্ঞাসা করলো, আমি কোথায় যাব? লোকটি বলল, এসোই না, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কথা শুনলেই দীপুর সাহস বেড়ে যায়। একজন অন্ধ লোকের সঙ্গে অন্ধকারে নামতে সে ভয় পাবে কেন? ভেতরে পা দিয়ে দেখল একটা কাঠের সিঁড়ি আছে, তবে সিঁড়িটা বেশ সরু, দুজনে পাশাপাশি নামা যায় না। অন্ধকারে কিছু দেখাও যায় না। লোকটি বলল, ঠিক গুনে গুনে 36টা সিঁড়ির ধাপ নেমেই থামবে। তখন সামনে একটা দরজা দেখতে পাবে। লোকটি আগে নিজে নিজেই বেশ পটাপট নেমে যেতে লাগলেন। নামতে নামতে দীপুকে বললেন, দেখো যেন হোঁচট কেউ পড়ে যেও না। দীপু ভাবল, বাহ, বেশ মজা তো। অন্ধ লোকটি তত্তরিয়ে নেমে যাচ্ছেন আর সে হোঁচট খাবে। অবশ্য অন্ধ লোকটি নিশ্চয়ই বারবার ওঠানামা করতে বেশ অভ্যাস হয়ে গেছে। 36টা ধাপ নামার পর দীপু থামল। একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। অন্ধ লোকটি সামনের দেওয়ালে হাত দিয়ে সুইচ টিপতেই ঝলমল করে আলো জ্বলে উঠল। দীপু দেখল পাশাপাশি দুখানা আর তালাবন্ধ ঘর আর একটা বারান্দা। কলকাতার কোনো বাড়িতে যে এরকম মাটির নিচে ঘর থাকে দীপু জানত না। তার ধারণা ছিল যে আগেকার সব দুর্গতেই শুধু মাটির নিচে সুড়ঙ্গ থাকত। লোকটি এবার পকেট থেকে একটা চাবি বার করে একটা ঘরের তালা খুলে ফেলল। এবারের তালায় চাবি পড়াতে তার একটু দেরি হলো না। ঘরটার মধ্যে একটা খাটে বিছানা পাতা, একটা চেয়ার, টেবিল আর একটা খরগোশ রয়েছে। ঘরে ঢুকে লোকটি একটি টেবিল ল্যাম্প জ্বালতেই তার থেকে খুব গাঢ় নীল রঙের আলো জ্বলে উঠল। লোকটি দীপুকে বলল, বসো। দীপু বলল, আপনি এখানে থাকেন, এই মাটির নিচে? হ্যাঁ, ওপরের আলো আমার ঠিক সহ্য হয় না। আচ্ছা, আপনি তো পৌঁছে গেছেন, এবার আমি বাড়ি যাই? না না, এক্ষুনি বাড়ি যাবে কি? তোমার নামটাই এখনো জানা হলো না। দীপু নিজের নাম জানালো। লোকটি বলল, তার নাম পিনাকপানি। এরকম অদ্ভুত নাম দীপু আগে কখনো শোনেনি। হাতের সাদা লাঠিটা
দেয়ালে হেলান দিয়ে রেখে লোকটির চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলল। লোকটির দু চোখে দুটি ময়দার ডেলার মতো লাগানো, অথবা কাঁচ জোড়ার জন্য যে পুডিং লাগায় তাও হতে পারে। হাত দিয়ে সেই ডেলা দুটো টেনে খুলে ফেলল। লোকটি দীপুর দিকে চেয়ে হাসলেন। লোকটি অন্ধ নয়। দীপু একটু শিউরে উঠল। অন্ধ নয়, তবু ইচ্ছে করে অন্ধ সেজে থাকে? তাহলে লোকটা কে? ডিটেকটিভরা অনেক সময় ছদ্মবেশ নেয়, লোকটা তাই? কিংবা চোর গুন্ডাও হতে পারে। লোকটি বললেন, ভাবছো তো চোর গুন্ডা কিংবা ডিটেকটিভ কিনা? আমি ওসব কিচ্ছু নই। আমি সাধারণত এই জায়গা ছেড়ে বাইরে যাই না, তবু মাঝে মাঝে দু একবার যেতেই হয়। খোলা হাওয়া ও নিঃশ্বাস নেওয়ার তো দরকার। তখন অন্ধ সেজে না থাকলে আমার খুব অসুবিধা হয়। দীপু ভাবল, এ আবার কি কথা? চোখ থাকতে কেউ কি অন্ধ সেজে থাকে? অন্ধ হলেই তো বেশি অসুবিধা। লোকটি বললেন, এই নীল আলো ছাড়া অন্য কোনো আলো আমার সহ্য হয় না। তাছাড়া আরও গন্ডগোল হয়। আমার চোখ নিয়ে মহা মুশকিল। তোমার হাতে কি খরগোশ? দীপু হাতে একটা হাফ পাউন্ড পাউরুটি ছিল, এমনি সেটা জ্যান্ত হয়ে একটা খরগোশ হয়ে গেল। দীপু চমকে সেটা ছেড়ে দিতেই খরগোশটা মাটিতে পড়ে লাফাতে লাগল। দীপু খুব চমকে গেল, সামনে নিল তাড়াতাড়ি। এ ব্যাপারটায় সে ভয় পায়নি। লোকটি তাহলে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানরা ওরকম পারে। জাদুকর ম্যান্ড্রেকের ছবিতে দীপু এরকম দেখেছে। লোকটা গম্ভীর গলায় বললেন, আমি ম্যান্ডেলের মতন ম্যাজিক দেখাই না। আমি পিনাক পানি। দীপু এবার সত্যি একটু ভয় পেয়ে গেল। লোকটি মনের কথা বুঝতে পারে। দীপু মনে মনে যা ভাবছে লোকটি তক্ষুনি সেটা বলে দিচ্ছে। পিনাক পানি বললেন, আজ থেকে 5 বছর আগে আমার চোখে একটা অসুখ হয়। চোখে ভীষণ ব্যথা থাকতো। অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম, ওষুধ লাগিয়েছি, কোনো ফল হয়নি। তখন আমার নাম ছিল বিজন কুমার বসু। তখন আপনার অন্য নাম ছিল? হ্যাঁ, তখন আমি জামশেদপুরে থাকতাম, স্টিল প্ল্যান্টে কাজ করতাম। চোখে কোনো সময় আগুনের ঝাপটা লেগেছিল কিংবা অন্য কিছু হয়েছিল জানি না, সেই থেকে চোখে খুব ব্যথা। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে চোখ মেলবার পর দেখলাম আমার একটুও ব্যথা নেই। আর আমার মাথার মধ্যে কে বলল, তুমি বিজন কুমার বসু নও। কে বললো এই কথা? তা তো জানি না। আমার মাথার মধ্যে কেউ যেন ফিসফিস করে উঠল। আমি তো প্রথমে খুব অবাক, কিন্তু মাথার মধ্যে অনবরত ওই কথা শুনতে পেলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, কে পিনাক পানি? তার কোনো উত্তর পেলাম না তখন। দীপু মাটির দিকে তাকিয়ে দেখল তার হাতের পাউরুটিটা তখনও খরগোশ হয়ে লাফাচ্ছে। দীপুর কাছে আর পয়সা নেই। মা তাকে পাউরুটি কিনে আনতে বলেছিল। পাউরুটির বদলে খরগোশ নিয়ে গেলে কি মা খুশি হবেন? পিনাক পানি অমনি দীপুর মনের কথা বুঝিয়ে বলল, কোনো চিন্তা নেই, তুমি পাউরুটি নিয়েই বাড়ি ফিরবে। দীপু একটু কেঁপে উঠল। কেউ এমনভাবে মনের কথা বুঝে ফেললে দারুণ অস্বস্তি হচ্ছে। পিনাকমণি আবার বলেন, তোমাকে এসব কথা বলছি কেন জানো? আমি তো এতদিন রাস্তা দিয়ে ঘুরি অন্ধ সেজে, কিন্তু এর আগে কেউ একজনও আমায় রাস্তা পার করে দিতে চায়নি।
কলকাতা শহরের মানুষের মায়া নেই। তুমি প্রথম দিলে। অবশ্য আমার কোনো দরকার হয় না, আমি কিছু না দেখলেও হাঁটতে পারি। একদিন একটা গাড়ি আমায় চাপা দিয়েছিল, কিন্তু আমি মরিনি। দীপু বলল, আমাকে বাড়ি যেতেই হবে, নইলে মা ভীষণ চিন্তা করবেন। পিনাকপানি বললেন, তুমি ভাবছো আমি ভূত, তাই না? গাড়ি চাপা পড়ার পর ভূত হয়ে গেছি? সত্যি আমি মরিনি। তুমি আমার হাতে চিমটি কেটে দেখো। পিনাকপানি নিজের একটা হাত বাড়িয়ে দিল দীপুর কোলের কাছে। সত্যি মানুষের মতো হাত। তাছাড়া দীপু তো ওর হাত ধরেই রাস্তা দিয়ে এনেছে। পিনাকপানি বললেন, আমি ইচ্ছে না করলে তো তুমি এ ঘর থেকে যেতে পারবে না। সেই জন্য চুপটি করে বসে আমার কথা শোনো। হ্যাঁ, সেই জামশোদপুরের কথা বলছিলাম। সেখানে আমার বউ, ছেলে মেয়ে সব ছিল। আমার চোখ ভালো হয়ে যাওয়ার পর আনন্দে সেই কথাটা সবাইকে বলতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটাও কথা বেরোল না, শুধু গো গো শব্দ হতে লাগলো। তখন সবাই ভাবলো আমি পাগল হয়ে গেছি। দীপু আবার চোখ গোল গোল করতেই পিনাকপানি বললেন, আমি কিন্তু সত্যি পাগল হইনি, সে ব্যাপারে তোমার ভয়ের কিছু নেই। তবে একথা ঠিক, আমি একজন জীবনের দুজন মানুষ হয়ে গেছি। আগে ছিলাম বিজন কুমার, এখন পিনাকপানি। জামশেদপুরে আমার বাড়ির লোকে আমাকে জোর করে পাগলা গারদে দেওয়ার চেষ্টা করতেই আমি বাড়ি থেকে পালালাম। স্টেশনে এসে সামনে যে ট্রেনটা দেখলাম উঠে পড়লাম সেটাতেই। তখন আমার মাথার মধ্যে ফিস ফিস করে কে যেন বলল, কলকাতা চলে যাও। হাজরা পার্কের পেছন দিকে একটা গলি, সেখানে হলদে রঙের 3 টাকা বাড়ি। সেই বাড়ি তোমার। দীপু বলল, এই পুরো বাড়িটা আপনার? তাহলে আপনি ওপরে না থেকে এই মাটির নিচে থাকেন কেন? বললাম না, উপরের আলো আমার সহ্য হয় না। আমার চোখটা বদলে গেছে বলেই মানুষ হিসেবে আমিও বদলে গেছি। কিরকম আমার চোখের অবস্থা হচ্ছে শুনবে? হাওড়া স্টেশন থেকে সেদিন যখন আমি আসছি, বড়বাজারের কাছে একটা পুলিশ দাঁড়িয়েছিল। কি জানি কেন সেই পুলিশটার উপর রাগ হলো। সে বোধহয় উল্টো পাল্টা হাত দেখেছিল। আমি মনে মনে বললাম, ওই পুলিশটা একটি গাধা। আর সঙ্গে সঙ্গে কি হলো জানো? পুলিশটা তখনই একটা গাধা হয়ে গেল। সত্যি। আর কেউ বুঝতে পারলো না। সবাই ভাবলো পুলিশটা কোথায় চলে গেছে, আর সেখানে একটা গাধা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি তো সেই দিকেই তাকিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার চোখ চেপে ধরলাম। ওহ, সেদিন কি ভয় পেয়েছিলাম! কথা বলতে বলতে পিনাকপানি নিজের চোখেও হাত চাপা দিয়ে ফেললেন। তারপর একটু বাদে হাত দুটো আবার সরিয়ে নিতেই দেখা গেল তার চোখ দিয়ে জল পড়ছে। জল মুছে নিয়ে তিনি বললেন, এটা একটা অভিশাপ, বুঝলে দীপু, একটা দারুণ অভিশাপ। রাস্তাঘাটে এই জন্য আমি অন্ধ সেজে যাই। কোনো মানুষের উপর যদি আমার হঠাৎ রাগ হয়, তবে তার দিকে তাকিয়ে গরু, গাধা, ছাগল ভাবলেই সেই রকম হয়ে যায়। খরগোশটা দীপুর আঙুলে কুটুস করে কামড়ে দিল। দীপুর পায়ে চটি পড়া, আঙুলগুলো বেরিয়ে আছে, আর সেই আঙুলগুলোকে বোধহয় কোনো খাবার ভেবে খরগোশটা কামড়াচ্ছে। দীপু খরগোশটাকে একটা লাথি কষালো। সত্যি খুব আশ্চর্যের ব্যাপার, যেটা একটু আগে ছিল একটা পাউরুটি, সেটা এখন খরগোশ হয়ে গিয়ে রীতিমতন কামড়াচ্ছে। তার মানে এটা ম্যাজিকের খরগোশ নয়। পিনাকপানি খরগোশটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, আর তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই একটা জায়গায় আমি হেরে যাই।
আমি একটা পাউরুটিকে খরগোশ বানাতে পারি, কিন্তু সেই খরগোশটাকে আর পাউরুটির অবস্থায় ফিরিয়ে এনে যেতে পারি না। বাইরের খরগোশটাকে ঘুরে বেড়াতে দেখে খাঁচার খরগোশগুলো লাফালাফি করছে। পিনাকপানি বললেন, এর একটাও আসল খরগোশ নয়, আগে অন্য জিনিস ছিল। এগুলোকে রেখে দিয়েছি কেন জানো? রোজ চেষ্টা করে দেখি এদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু আমি এক জিনিসকে 2-4 বার পাল্টাতে পারি না। এসো, তোমাকে পাশের ঘর দেখাই। পিনাকপানি বেরিয়ে গিয়ে পাশের ঘরের তালা খুললেন। সেই ঘরের মধ্যে একটা বোটকা গন্ধ। সেখানে একটা নীল আলো জ্বালবার পর দিপু দেখল সেই ঘরে কয়েকটা খাঁচা রয়েছে, 5টা খাঁচা। তার মধ্যে 2টো ছাগল, একটা বাদর, একটা বিড়াল আর একটা হরিণের বাচ্চা। পিনাকপানি বললেন, ওরা আসলেই সবাই মানুষ। দীপুর বুকের মধ্যে দপ করে উঠল। বলছে কি লোকটা, এরা সবাই মানুষ, নাকি লোকটা আগাগোড়া গাঁজা দিচ্ছে? কিন্তু দীপুর হাতের পাউরুটিটাকে খরগোশ হয়ে যেতে তো সে নিজের চোখেই দেখেছে। পিনাকপানি বললেন, এরা আমার জন্যেই বদলে গেছে। ওই হরিণছানাটা আর বিড়ালটা আসলে 2টো মেয়ে, আর ছাগল 2টো, আর বাদরটা 3টে ছেলে। ওদের এখানে রেখে দিয়েছি কেন? বাইরের কেউ ওদের মেরে ফেলতে পারে। আমি ওদের এখানে খুব যত্নে রেখেছি, আর রোজ চেষ্টা করি ওদের যদি আবার মানুষ করে দিতে পারি। এখনো পারছি না। দীপু ভাবল, ওরে বাপরে, লোকটা যদি তাকে ছাগল কিংবা বাঁদর করে দেয়, তাহলে আর সে কোনো দিন মা বাবার কাছে ফিরে যেতে পারবে না। পিনাকপানির সঙ্গে সঙ্গে বললেন, না না, তোমাকে অন্য কিছু করে দেব কেন? তোমার উপর কি আমি রাগ করতে পারি? তুমি যে অন্ধ ভেবে আমায় রাস্তা পার করে দিয়েছ, আর কেউ কখনো দেয়নি। দীপু বলল। আমি তাহলে এবার বাড়ি যাই। পিনাকপানি কিছু উত্তর দেওয়ার আগেই ওরে উপরের দিকে দুম করে একটা শব্দ হলো। কেউ যেন ওপরের দরজায় ধাক্কা মারছে। পিনাকপানি তত্তর করে উপরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে। একটু বাদেই ফিরে এলেন হাতে 2টো টিফিন ক্যারিয়ার নিয়ে। তিনি বললেন, আমার আর এই ছেলে মেয়েদের খাবার। একজন চাকর রেখেছি, দুবেলা খাবার দিয়ে যায়। তুমি কিছু খাবে? দীপু সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না, বাড়ি ফেরার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? একদিন না হয় একটু দেরি করেই ফিরলে। তোমাকে আনার কারণ আর একটু উপকার করতে হবে। আমি আপনার কি উপকার করব? বলছি, তোমার সাহস আছে? কি জানি, জানি না। খাঁচার বাদরটা কিচুমিচু কিচুমিচু করে ডেকে উঠল। পিনাকপানি বলল, এই ছেলেটার আগের নাম ছিল সুবোধ। ওর স্বভাব কিন্তু মোটেই সুবোধ ছিল না। হাজরা পার্কে গুন্ডামি করে বেড়াতো, আর খুব জ্বালাতন করতো লোকজনদের। একদিন কোনো কারণ নেই আমি হাজরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ছেলেটা দৌড়ে এসে আমার পায়ে একটা ল্যাং মারল। আমি পড়ে গেলাম, আর ও হাসতে লাগলো হো হো করে। ভেবে দেখো, একজন লোককে শুধু ফেলে দিয়ে আনন্দ করা উচিত? আমি উঠে দাঁড়িয়ে রেগে মেগে বললাম, বাদর কোথাকার। তারপর থেকে ওর ওই অবস্থা। কিন্তু এইটুকু দোষ দেওয়ার জন্য তো ওর সারা জীবন বাদর হয়ে থাকা উচিত নয়। তুমি ওর খাঁচার কাছে গিয়ে ওই নাম ধরে ডাকো তো। দীপু বাদরের খাঁচাটার কাছে গিয়ে ডাকলো, সুবোধ। সুবোধ? বাদরটা দারুণ ছটফট করতে লাগলো খাঁচার মধ্যে। মনে হয় ওর নাম শুনে চিনতে পেরেছে। ছাগল, বিড়াল আর হরিণ ছানাটাও এমনভাবে দীপুর দিকে তাকিয়ে আছে যেন ওরা মানুষের ভাষা বোঝে। দীপুর গা ছমছম করতে লাগলো। এরকম অদ্ভুত অবস্থায় সে কোনোদিন পড়েনি। পিনাকপানি বললেন,
এইবার তোমায় আসল কথাটা বলি। তোমায় দেখেই বুঝেছি তুমি খুব ভালো ছেলে। তুমি যদি আমার একটা উপকার করো, তোমায় আমি রাজা করে দেব। উপকার করব আমি? বলছি, তার আগে ঘরের কোণে ওই যে কাঠের বাক্সগুলি দেখছো, ওর মধ্যে মোহর ভর্তি আছে। ওইসব মোহর তোমার হবে, সব আমি তোমাকে দিতে চাই। আমায় কি করতে হবে বলুন আগে। পিনাকমাণি শার্টের তলায় হাত দিয়ে কোমর থেকে একটা লম্বা ছোরা টেনে বলল, এই ছোড়াটা দিয়ে আমার বুকে বসিয়ে দিতে হবে। দীপু চোখ কপালে তুলে দারুণ একটা ভয়ঙ্কর আওয়াজ করে বলল, হ্যাঁ? পিনাকি বললেন, তুমি ভাবছো আমি ইচ্ছে করে মরতে চাইছি? না, তা নয়। এছাড়া আর কোনো উপায় নেই আমার। আমার মাথার মধ্যে মাঝে মাঝে কে যেন ফিস ফিস করে কথা বলে। সেই কথার জন্য আমি জামশেদপুর ছুড়ে এখানে এসেছি। সেই ফিসফিসের কথাই এই বাড়িটা খুঁজে দিয়েছে। আমি তলায় এরকম একটা ঘর আছে তাও কি ছাই জানতুম? সব দিয়েছে সে। সে যে কে তা আমি কোনোদিন জানতে পারিনি, এখনো বোধহয় খানিকটা। দেখো, বাইরের আলো আমার সহ্য হয় না। যতদিন বাঁচব আমাকে এই রকম মাটির নিচে থাকতে হবে। এরকমভাবে বেঁচে থেকে কি লাভ? আমার বুকে যদি তুমি এই ছুরিটা বসিয়ে দিতে পারো, তাহলে বোধহয় আমি বাঁচব। দীপু চিৎকার করে বলল, না, আমি কিছুতেই পারবো না। এসো, তোমায় আর একটা জিনিস দেখাচ্ছি। পিনাকপাণি আবার চলে এলেন পাশের ঘরে। তার শোবার খাটের ঠেলা সরিয়ে দিলেন দেওয়ালের একদিকে। সেই খাটের তলায় একটা মস্ত কাঠের বাক্স। সেটা সাধারণ বাক্স নয়, উপরে নানান রকম রূপোর কারুকার্য করা। বেশ পুরনো আমলের বাক্স বলে মনে হয়। সেটা প্রায় এই খাটের সমান। পিনাকি বললেন, এই বাক্সটা তুমি খুলে দেখো। দেখো দীপু, কি আছে ওর মধ্যে, খুলেই দেখো না। অত বড় বাক্স আমি খুলতে পারবো না। পারবে, ডালাটা ধরে টানলেই উঠে আসবে। বাক্সটার কাছে গিয়ে দাঁড় ধরে টান দিতেই দীপু ওরে বাবারে বলে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ডালাটা সে ছেড়ে দিল। আবার ধপ করে বসে ধপ করে একটা শব্দ হলো। বাক্সের মধ্যে লাল ভেলভেটের বিছনায় শুয়ে আছে একটা মেয়ে। দারুণ ফর্সা রং, কোকড়ানো কোকড়ানো চুল, চোখ দুটো নীল কাঁচের মতো। দেখলেই বোঝা যায় মেয়েটির দেহে প্রাণ নেই, কিন্তু চামড়া একটুও কুচকায়নি। দীপু ফ্যাকাশে মুখ করে জিজ্ঞাসা করল, ওকে, আমি জানি না দীপু। আপনি ওর উপরে খাটে শুয়ে থাকেন? হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস, মাঝে মাঝে ডালা খুলে দেখি ওর চেহারা একই রকম আছে। পচে যায় না, গলেও যায় না। এখনো বুঝতে পারি এই মেয়েটি আমার মাথার মধ্যে ফিস ফিস করে কথা বলে। আমি আর থাকতে পারছি না, আমায় ছেড়ে দিন, আমি বাড়ি যাব। না দীপু, যেও না। তোমাকে আমার এই উপকার করতেই হবে। ওই মেয়েটি আমার মাথার মধ্যে ফিস ফিস করে বলে আমার বুকে ছুরি বসাতে, কিন্তু আমি পারি না, কিছুতেই পারি না। অনেকবার চেষ্টা করেছি। তুমি আমাকে এই সাহায্যটুকু করো দীপু। না। দীপু চিৎকার করে দৌড়ল। ঘর থেকে বেরিয়ে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। পিনাকপাণি তাকে ধরতে পারল না। খানিকটা উঠে দীপু পেছন ফিরে তাকালো। পিনাকপাণি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুহাত নিজের চোখ চেপে রয়েছে। ওপরের দরজাটা ঠেলে দীপু বেরিয়ে এলো বাইরে। তারপর দ্রুত ছুটে রাস্তায়। গাড়ি টাড়ি কিচ্ছু গ্রাহ্য না করে দীপু একভাবে ছুটতে ছুটতে চলে এলো বাড়িতে। গল্পটির পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।